বিয়ের ৮ মাস পরই ডাক্তার আমাকে বলে দিয়েছে যে আমার এই জীবনে আর কোনোদিন কোনো সন্তান হবে না। আমার ২৩ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকেন। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। বিয়ের আগ থেকেই আমার পেটে অনেক ব্যথা করতো। আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি। এমনি ওষুধ খেতাম, আবার ভালো হয়ে যেত, আবার শুরু হতো। এমন করেই আমার দিনগুলো পার করেছি। বিয়ের পর থেকে আমার পেট ব্যথা তীব্র আকার ধারণ করেছে। আমি বিয়ের ৭ দিন পরেই খুব অসুস্থ হয়ে যাই। শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা, কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল। সে সবসময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ফার্মেসি থেকে ওষুধ এনে দিত। স্বামী ২ মাস থেকে চলে যায় চীনে। যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখাই আমি। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ডক্টর আমাকে বলেন যে আমার পিসিওএস এর প্রবলেম আছে। তারপর আমি ওনাকে না দেখিয়ে বড় নামকরা একজন প্রফেসরকে দেখাই। তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে, কারণ উনি ধারণা করেছে যদি এখনই ভালোভাবে ট্রিটমেন্ট না করি তাহলে আমার এই সমস্যা আরও বড় আকার ধারণ করবে। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালোই ছিল, তাই আমি আর দেরি না করে ঢাকায় চলে আসি। সেখানে আসার পর আমি আরেকটা ডাক্তার দেখাই। দেখার পরে উনি অনেক টেস্ট করে এবং সে টেস্ট করার পর উনি বলে যে আমার জরায়ুতে কিছু সিস্ট হয়েছে এবং সেগুলা সার্জারি করতে হবে। তারপর আমি আর দেরি না করে আমি সার্জারির জন্য রেডি হয়ে যাই। ওই সময় আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার স্বামী ছিলেন অনেক ভালো মানুষ, কিন্তু আমি এই সমস্যাটা আমার শ্বশুরবাড়ি কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও বলিনি সংসার ভাঙার ভয়ে। আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি বলতে দিইনি ভয়ে যদি উনি আমাকে ছেড়ে দেয়। এই ভয়টা আমি অনেক বেশি পেতাম। সার্জারিটা না করলে আমার অনেক বেশি প্রবলেম হবে, সেজন্য ডাক্তার আমাকে বললো যে সার্জারিটা যত দ্রুত সম্ভব করে ফেলতে। আর এটা করার পরে ডাক্তার বলল যে আমি হয়তো এই জীবনে কোনোদিন আর মা হতে পারবো না। সার্জারির আগের দিন আমার স্বামী যখন আমাকে ফোন করেন, আমি বলি আচ্ছা আপনি কি কখনো আমায় ভুলে যাবেন? উনি বললেন যে কেন এই কথা বলতেছো, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তখন আমি মনে মনে বলি সত্যিটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে। সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে আমি অনেক কান্নাকাটি করি। শুধু বলেছিলাম যে আল্লাহ, মানুষটা যেন সারা জীবন আমার হয়ে থাকে। পরের দিন আমার অপারেশন হয়ে যায় এবং ৫ ঘন্টা পর আমার সেন্স আসে। ডাক্তাররা আমাকে প্রতি ৪ ঘন্টা পর পর একটা ইঞ্জেকশন মারতো। মেডিকেলে আমি ১২ দিন ছিলাম। এরপর আমি বাসায় চলে আসি। মাসে একবার করে চেক আপ করতাম। আমার স্বামীকে আমি কিছুই বলিনি। অপারেশনের সময় অসুস্থ ছিলাম, উনি প্রতিদিন ফোন দিত। তখন বলতাম জ্বর উঠেছে, শুয়ে আছি তাই। আমার অসুস্থতার কথা শুনলে উনি অস্থির হয়ে যেতেন। আমাকে ডাক্তার দেখানোর জন্য উনি ১০,০০০ টাকা পাঠিয়েছিলেন। তখন আমি বলেছিলাম আমার তো সামান্য জ্বর উঠেছে, এতে এত টাকা পাঠাতে হবে না। উনি বলেছেন আরে এগুলো দিয়ে কিছু কিনো তুমি। আস্তে আস্তে আমি সুস্থ হলাম। ৫ মাস বাপের বাড়িতে ছিলাম। ৫ মাস পর শ্বশুর বাড়িতে যাই। আমার শাশুড়ি অনেক রাগারাগি করে এতদিন কেন ছিলাম, কিন্তু স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেনি। শ্বশুর বাড়িতে আমি সব সময় মনমরা হয়ে থাকতাম। খেতে ইচ্ছে করতো না, কিছু করতে ইচ্ছে করতো না, তারপরেও কাজ করতে হতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম, কারণ ওনারা দেখলে জিজ্ঞেস করবে এত ওষুধ কেন খাচ্ছে। আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে ওষুধ দিয়ে যেত। আমার মা বারবার বলছিল শ্বশুর বাড়ি কাউকে না বললেও যেন জামাইকে বলে দিই, কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয়ে। আমার স্বামী ২ বছর পর ছুটিতে আবার আসে ৪ মাসের জন্য। আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি হেসে বলি আপনার চিন্তায় চিন্তায়, আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব। আমি সবসময় অনেক ভয় পেতাম। সুযোগ পেলে আমার স্বামীকে জড়িয়ে ধরতাম। সবসময় মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবে। আমার শ্বশুরবাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো। আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক। আমি চুপচাপ শুনতাম, কিছু বলতাম না, কারণ আমি তো জানি আমার যে বাচ্চা হবে না। এভাবে ৪ মাস শেষ হলো। ওনার ছুটি শেষ হয়ে যায়, উনি চলে যান। আমার স্বামী চলে যাওয়ার পর আমার মনে হলো যে আসলে আমি মানুষটাকে ঠকাচ্ছি, তাকে সত্যিটা বলে দেওয়া উচিত। তারপর একদিন আমি ওনাকে SMS এ সবকিছু বলে দিই যে আমার কোনোদিন বাচ্চা হবে না, কেন হবে না, কি কারণে হবে না। তারপর উনি মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। এভাবে ১ মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। ২ মাস কেটে যায়, কোনো রিপ্লাই দেয় না। আমার সাথে কোনো যোগাযোগও হয় না, ফোনও করে না। আমি তো কান্না করতে করতে শেষ যে ওনাকে আমার জীবন থেকে হারিয়ে ফেললাম। আদৌ আমার স্বামী আমার সাথে যোগাযোগ করবে কিনা আর জানি না।